আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। যাবে না, নর্থ ইস্ট যা লিখেছে তার তার মধ্যে যথেষ্ট সত্যতা আছে, অনেক কিছু আছে, কিন্তু তারাও তো একটা লজিক দাঁড় করিয়েছে। এখানে আবার নাইমুল ইসলাম খানের ভূমিকা আর ওয়াকারের ভূমিকার কিন্তু ভিন্ন প্রেক্ষাপট। অর্থাৎ নাইমুল ইসলাম খানের এখানে আসলে সরকার ফেলে দেয়া ষড়যন্ত্র করে বা না ফেলে দেয়া কোনো ক্ষমতাই আসলে তার ছিল না। ওয়াকারের কিন্তু সেই ক্ষমতাটা ছিল। সুতরাং ওয়াকার আসলে আপনার এখানে ওয়াকার বেইমানি করেছে কি করেনি এইটা মোটেও প্রশ্ন না। শফিউল্লাহ বঙ্গবন্ধুর সাথে বেইমানি করেছে কি করেনি এটা মোটেও প্রশ্ন না। প্রশ্ন হইল যে শফিউল্লাহ তার দায়িত্বে অবহেলা করেছিল। সে যতই বলুক যে আমার আসলে হাত পা বাঁধা ছিল, কিছু করার নাই, এটা বলে আসলে দায়িত্ব এমন জিনিস হতে পারে আল্লাহর গজব পড়তো শফিউল্লাহ কিন্তু যদি শফিউল্লাহকে আমরা ফাঁসি দিতাম বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডে দায়িত্ব অবহেলার জন্য, এই ফাঁসিটা প্রয়োজন ছিল। এটা হতে পারে তার দুর্ভাগ্য সে সেনাবাহিনী প্রধান থাকাতে। ঠিক একইভাবে কিন্তু ওয়াকারকে দেখতে হবে। ওয়াকার তার সে যদি একেবারে আপনার কোনো দোষও না করে থাকে, আমি বিশ্বাস করি না যে সে দোষ করেনি, সে দোষ করেছে এটা তো প্রমাণিত, কিন্তু ওয়াকার কিন্তু ফাঁসি প্রাপ্ত। এই বাংলাদেশ যা আজকে ধ্বংস হয়ে গেছে, 4 আগস্ট রাতে উনি গণভবনে সবার উপস্থিত মিটিং এ সমস্ত দায়িত্ব নিয়েছেন, উনি সবকিছু করবেন। প্রাইম মিনিস্টার স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেছেন উনার নির্দেশে কাজ করেন, কিন্তু প্র্যাকটিক্যালি তিনি সেখান থেকে বেরিয়ে গিয়ে তার বাসায় গিয়েই খেয়ালের নিরাপত্তা উপদেষ্টাকে ফোন করলেন, পরের দিন সকাল 10টায় আসতে বললেন, তখন থেকে সরকার গঠনের কাজ তিনি আরম্ভ করে দিলেন। না, এখন যেটা হলো বাড়ি ভাই, আমি যেটা বলতে চাই, আমরা যে এখন যেহেতু এখনো প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে সুস্পষ্টভাবে অনেক কিছু জানতে পারিনি, ফলে ওয়াকারের যে বিশ্বাসঘাতকতা, ওয়াকারের যে আপনার শয়তানি, এগুলো নিয়ে আমিও কিছুটা সহনশীল ভাবে কথা বলবো। আমি যেটা বলবো সব তো পাবলিক ডোমেইনে জানা, আমি শুধু যেটা বলবো যে শফিউল্লাহ কোনোভাবেই বঙ্গবন্ধু হত্যার যে ঘটনা ঘটেছে সে যদি নির্দোষ হয়, শুধু সেনাবাহিনী প্রধান থাকার কারণে সে যে ওই বঙ্গবন্ধুর মিলিটারি সেক্রেটারির মতো রাস্তায় তার জানটা দিয়ে দিল না, এই জন্যই সে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি এবং তার ফাঁসির মাধ্যমে তার বিচার হওয়া উচিত ছিল। আপনি এমনকি যদি আমরা শেখ হাসিনার কথা শুনে ওয়াকারের প্রতি কোনো সহানুভূতি আমাদের আসে, তারপরেও কিন্তু ওই দায়িত্বশীলতা থেকে কিন্তু ওয়াকার বাঁচতে পারবে না। অর্থাৎ ওয়াকারের যে ব্যর্থতা, ধরুন তার কোনো দোষ নাই, তারপরেও সে তার যে আপনার নপুংসকতা বলুন, আমি বিশ্বাস করি ওয়াকার সম্পূর্ণরূপে এই ষড়যন্ত্রের অংশ। সে কিন্তু সেটা বাদ দিলাম, সেটা আমরা এখন ধরে রাখি, আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথার আগে সেটা বলবো না। তারপরেও ওয়াকার কিন্তু আপনার এই দেশ ধ্বংসের জন্য দায়ী, সরকার পতনের জন্য দায়ী, দায়িত্ব অবহেলার জন্য দায়ী, এবং তাকে এই ফাঁসির কাঠে কিন্তু চড়াতে হবে। আমরা কিন্তু শফিউল্লাহকে ফাঁসির কাঠে চড়াই নাই, এর মানে এই নয় যে ভবিষ্যতে আমরা ওয়াকারকে ক্ষমা করে দিব। আবার শফিউল্লাহ চিন্তা করেন, শেখ হাসিনা কত বড় করা, বিষ পান করে সহ্য করা একটা মহিলা, তিনি এই শফিউল্লাহকে ইলেকশনে ক্যান্ডিডেট করেছেন, পরে উনি পাশ করে এমপি হয়েছেন। এর কারণ হিসাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিশ্চয়ই নিজস্ব আপনার ক্যালকুলেশন ছিল। কারণ হলো যে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের জন্য এত মানুষ দায়ী নানান ভাবে, আসলে সেইভাবে সবাইকে শাস্তি দিতে হলে তো 2-4 হাজার খুন করে ফেলা, 2-4 হাজারকে ফাঁসি দেওয়ার দরকার ছিল। সেই বাস্তবতা বিবেচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হয়তো শফিউল্লাহকে ক্ষমা করে দিয়েছেন কোনো না কোনো ভাবে। কারণ এগুলো, তবে আমার কথা হলো যে আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার থেকে অনেক কিছু জানতে চাই। আমাদের নিজস্ব মতামতটা সঠিক অনুভূতি ব্যক্ত করা এক জিনিস, কিন্তু শেখ হাসিনার কি লজিক আছে সেগুলো আমরা আসলে সব আমি ব্যক্তিগতভাবে এখন অনেক বেশি আগ্রহ নিয়ে সেই লজিক গুলো আপনার শোনার জন্য আগ্রহী এবং সেগুলো নিয়ে লেখালেখি করার জন্য আগ্রহী। উনি কিন্তু ওই গোপালগঞ্জের যে হত্যাকাণ্ড ঘটেছে, গোপালগঞ্জের হত্যাকাণ্ডের পরে কোন একটা প্রোগ্রামে উনি বলেছে, এটা সামাজিক যোগাযোগ মাধ্যমে এসেছিল, ওয়াকারকে তিনি জিজ্ঞেস করেছিলেন, ওয়াকার তাকে বলেছেন তার হাতে সবকিছু নাই।
যাই হোক, নাই বা নাই সেটা না, ওয়াকার আপনার 24-এ জঙ্গি উত্থানের জন্য দায়ী, সেটা আপনি যেভাবেই দেখেন, দায়িত্বে ব্যর্থতার জন্য দেখেন, অযোগ্যতার জন্য দেখেন, ষড়যন্ত্রের জন্য দেখেন, কি হয়েছে আমরা জানি না, কিন্তু সে কোনোভাবে এটা দায় এড়াতে পারবে না। আজকে যে বাংলাদেশ দুর্ভিক্ষের দ্বার প্রান্তে এসে গেছে, এর জন্য কিন্তু ওয়াকারকে আপনার অবশ্যই দায় নিতে হবে। আপনি কি নাইমুল ইসলাম খানকে নিয়ে যেসব পোস্ট হচ্ছে সেটাও বলতে চাচ্ছেন? আমি নাইমুল ইসলাম খানকে বেনিফিট অফ ডাউট এখন পর্যন্ত দিতে চাই, যেহেতু আমি জানি না, হতে পারে নর্থ ইস্ট যা লিখেছে সেটা সত্য হতে পারে, নাও হতে পারে। নাইমুল ইসলাম খান উনি স্বীকার করেছেন পাবলিকলি যে ওনার পিতা রাজাকার ছিলেন। উনি এও বলতে আমি শুনেছি উনি পিতার পক্ষে ক্ষমা চেয়েছেন। এবং নাইমুল ইসলাম খান আপনার শেষ পর্যন্ত কিন্তু শেখ হাসিনার পক্ষে কথা বলেছেন। এবং শেষে দুইজন ব্যক্তিকে যখন আওয়ামী লীগের অনেক নেতারা গা ঢাকা দিয়েছেন, তখনও কিন্তু নাইমুল ইসলাম খান, আরাফাত, ইনারা কিন্তু শেখ হাসিনার পক্ষে আপনার চেষ্টা করছিলেন এই জঙ্গি উত্থানটাকে থামানোর। এখন এইটাকে প্রচার করা যেতে পারে যে এটা বৃহত্তর কৌশল, অর্থাৎ তারা ডিপ স্টেটের লোক ছিলেন বলে তাদের কোনো বিপদ হবে না জেনে তারা ওখানে ছিলেন, যারা জানতেন যে বিপদ হবে তারা সরে গেছেন। এখন এগুলো তো সব স্পেকুলেটিভ, আমি ব্যক্তিগতভাবে কিছু জানি না। আমি যেটা দেখেছি, নাইমুল ইসলাম খান শেখ হাসিনার পক্ষে হয়ে বা আপনার 5 আগস্টের আগে, এমনকি উনি প্রেস সচিব হওয়ার আগে যেসব টকশো করতেন, সেখানে উনি যে সুন্দর যুক্তিতে কথা বলতে পারতেন মুক্তিযুদ্ধের পক্ষে, সত্যিকার অর্থে অনেকে সেটা কিন্তু পারতেন না। এখন মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিটাকে ব্যাখ্যা করতে পারা, এটা তো একটা এই অদক্ষতার কারণেই কিন্তু 5 আগস্টে জঙ্গিরা এত বড় সুযোগ পেয়েছে। পিনাকি, ইলিয়াস, আপনার এদের দক্ষতা এবং মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির অদক্ষতার কারণে। অর্থাৎ সত্যকেও প্রতিষ্ঠিত করার জন্য আপনার কোনো লুসিডিটি ছিল না, আবার মিথ্যাকে প্রতিষ্ঠিত করার জন্য এদের অনেক আপনার বাকপটুতা ছিল, এই পিনাকি ইলিয়াসদের। তো সেই ক্ষেত্রে আমি নাইমুল ইসলাম খানের ওই জিনিসটাই দেখি, ওই যোগ্যতাটা দেখি। এবং আমরা দেখেছি কিভাবে যখন এই ইউনূসের পক্ষে সারা বাংলাদেশ ছিল, আজকে তো বাংলাদেশের মোটামুটি কোনো মানুষ নাই এই আপনার চুক্তি দেখিয়ে দেওয়ার পরে, তখনও কিন্তু নাইমুল ইসলাম খান যথেষ্ট আপনার বলিষ্ঠ যুক্তি দিয়ে এই ইউনূসের বিরুদ্ধে কথা বলেছে। সেই জিনিসগুলো আমি ভাবছি, আমি নাইমুল ইসলাম খানের পক্ষে বা বিপক্ষের যুক্তি দেখাচ্ছি না, আমি যেটা দেখাচ্ছি যে কোনটা প্রমাণিত তো আমি জানি না, কিন্তু তার ভূমিকাটাকেও তো সবসময় আপনার মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে সহায়তা করেছে। সেই জিনিসটা এখন এমনও এর মধ্যে কি সত্যি আছে সেটা হয়তো একদিন বের হয়ে আসবে, কিন্তু এখনই একেবারে আপনার বিচার করে ফেলার ঠিক হচ্ছে কিনা, সত্যিকার অর্থে আমাদের যে জায়গাটা দরকার সেটা দেখার দরকার আছে বলে, কিছুটা অবকাশ আছে বলে আমি মনে করি আর কি। তো এই বিষয়গুলো সত্য মিথ্যা আসলে একজনই যদি কোনো মুখ খুলেন সরাসরি, প্রাইম মিনিস্টার শেখ হাসিনা, উনি বলতে পারবেন সঠিক তথ্যটা, এতে কোনো সন্দেহ নাই বাড়ি ভাই। এবং দেখুন, আমি যে জিনিসটা আপনাকে মাথা নত করে বলছি, গত প্রায় 1.25 বছর তো হয়ে গেল 24-এ জঙ্গি উত্থানের পর। এখন আমি দেখছি আমার চিন্তা ভাবনা থেকে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আপনার রাজনৈতিক সিদ্ধান্ত বলুন, ওনার এই যে এমনকি এই জঙ্গি উত্থানকালে সরকার থেকে সরে দাঁড়ানো বলুন, এবং উনি যেসব আপনার সাহসের সাথে সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশকে বাঁচিয়েছেন, বাংলাদেশের অর্থনৈতিক উন্নতি করেছেন, এবং যেই সাহসের সাথে উনি ভূ রাজনীতি মোকাবেলা করেছেন, এই সব জায়গায় আমি যখন আমি দেখি যে একমাত্র শেখ হাসিনাই প্রজ্ঞার সাথে সবকিছু করেছেন। ফলে শেখ হাসিনার প্রজ্ঞা দিন দিন বেশি প্রতিষ্ঠিত হচ্ছে এবং ওনার প্রজ্ঞার উপর সবাইকে নির্ভর করা উচিত। এবং উনি যতক্ষণ কাউকে দোষী না বলছেন ততক্ষণ পর্যন্ত আমাদের বোধহয় রিস্ট্রেন্ট হওয়া দরকার। আমি ব্যক্তিগতভাবেও সেটা হচ্ছি, কারণ আমি নিজেও অনেক ভোকাল, অনেক সমালোচনা করেছি, কিন্তু এখন দেখছি যে শেখ হাসিনাই আসলে সবচেয়ে সঠিক। এটা কিন্তু প্রত্যেকটা জায়গায় প্রমাণিত হচ্ছে। ফলে সবার কিন্তু শেখ হাসিনা আমাদের কাছে সবকিছু খোলাসা পর্যন্ত আমার মনে হয় ধৈর্য ধরে অপেক্ষা করা উচিত। আপনার হ্যাঁ, আমরা এটা তো অস্বীকার করা যাবে না, নর্থ ইস্ট যা লিখেছে তার মধ্যে যথেষ্ট সত্যতা আছে, অনেক কিছু আছে, কিন্তু তারাও তো একটা লজিক দাঁড় করিয়েছে।
সেই লজিকের মধ্যে কোনো যে ফাঁক থাকবে না, এইটা কি আমরা নির্দ্বিধায় বলতে পারি? পরিপূর্ণ তদন্তের মাধ্যমে ভবিষ্যতে এই জিনিসগুলো আপনার উঠে আসবে এবং সেখানে নর্থ ইস্টের এই স্টোরিগুলোও আপনার অনেক কাজে লাগবে। তো সেদিক থেকে আমি সবাইকে বলবো যে সতর্কতার সাথে সবকিছু দেখা, এবং আওয়ামী লীগের অন্তত এইটুকুন যদি করা না হয় যে হ্যাঁ আমার এখন একটু সুযোগ এসেছে একজনের বিরুদ্ধে বলে ফেলার, সেটা এখন বলে ফেলি, এইভাবে কাজ না করে একটা থিওরি এখানে অর্থাৎ একটা নীতিমালা অ্যাপ্লাই করা যেতে পারে। সেই নীতিমালাটা হলো আপনার সত্যিকারের যারা বাংলাদেশের স্বাধীনতা বিরোধী, সত্যিকারের মৌলবাদী এবং আপনার আদর্শিকভাবে এদেরকেও যদি আপনার 5ই আগস্টের জঙ্গি উত্থানে জড়িত নাও থাকে, এমনকি এরা যদি শেখ হাসিনার পক্ষেও থাকে, এরা কিন্তু আখেরে কিন্তু আপনার এই জঙ্গি উত্থানের জন্য দায়ী। আবার দেখা গেছে অনেকে এই জঙ্গিদের সাথী হয়েছে, ওদেরকে উৎসাহ দিয়েছে, ওদের পক্ষে ফেসবুকে পোস্ট দিয়েছে, কান্নাকাটিও করেছে, কিন্তু এরা হয়তো করেছে আপনার সাময়িকভাবে দেশের পরিস্থিতি দেখে। জঙ্গিরা যে অভিনয় শুরু করেছিল রাস্তায়, ওই যে কতগুলো জঙ্গিনী, বাঁধন জাতীয় জঙ্গিনীকে দিয়ে, কিংবা ইদানিং একটা জঙ্গিনী বের হয়েছে মাহা মির্জানা কি যেন, আপনার কান্নাকাটি করছে, এই সুন্দরী সুন্দরী জঙ্গিনী গুলার আপনার আত্মনাদ দেখে অনেক নিরীহ আপনার মুক্তিযুদ্ধের পক্ষের হতে পারে, হতে পারে, তারা এখানে মানে আপনার বশীভূত হয়েছে বলতে পারেন, সিডিউসড হয়েছে বলতে পারেন, প্রভাবিত হয়েছে বলতে পারেন। তাদেরকেও আলাদা করে দেখতে হবে। মূলত পুরো সংগ্রামটা ছিল আদর্শিক, অর্থাৎ যারা পাকিস্তান চেয়েছিল, যারা পাকিস্তান রক্ষা করতে পারেনি, যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছে, যারা ইতিহাসের পরতে পরতে শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছিল পারেনি, শেখ হাসিনার দ্বারা বাংলাদেশের উন্নতি দেখে যারা ঈর্ষান্বিত, সব কিন্তু ওই পরাজিত পাকিস্তানি শক্তি। সেই শক্তিতে যারা বিশ্বাস করে, সেই শক্তির যারা সমর্থক, সেই শক্তির পক্ষে যারা যুদ্ধ করতে গেছে, ওরাই আসলে 24-এর মূল লাল বদর লাল জঙ্গি। আপনার পুরো আমাদের এই যে সংগ্রামটা পুরোপুরি আদর্শিক। সেই আদর্শে যে পাকিস্তানের পক্ষে পড়ে, যে মুক্তিযুদ্ধের পরাজিত শক্তির পক্ষে পড়ে, সেই আসলে লাল বদর লাল জঙ্গি। কিন্তু ফিজিক্যালি লাল বদর লাল জঙ্গি যারা হয়েছে, তাদের সবার প্রতি ক্ষোভ পুষে রাখার এখানে সুযোগ নাই। এমনকি আমাদের মুক্তিযুদ্ধের কথাও যদি আমরা বলি, আপনি কর্নেল অলি, এই যে লোকটা, সে মুক্তিযুদ্ধ করেছে ইত্যাদি ইত্যাদি, এমন তো দেখা যাচ্ছে সেই মুক্তিযুদ্ধের পুরোধা, এখন এমনকি জিয়াউর রহমানের চেয়ে সে উপরে তার দাবি অনুযায়ী। কিন্তু সে তো প্রমাণ করেছে যে মনে প্রাণে সে একজন পাকিস্তানি জঙ্গি, পাকিস্তানি আপনার। সেই অলি তো কোনোদিন আপনার, সে অলি লাল বদর হোক বা না হোক, সে কিন্তু অলি পাকিস্তানের, সে ফিজিক্যাল একজন মুক্তিযোদ্ধা হয়েও সে পাকিস্তানি, সে মুক্তিযুদ্ধের পক্ষে শত্রু, সে এখনো শত্রু, 24-ও শত্রু, 75-ও শত্রু, আপনার 71-ও শত্রু। সে গুলি করে কয়েকজন পাকিস্তানি মেরেছে কি মারেনি, এটা আসলে মোটেও ইম্পর্টেন্ট ইস্যু না। যতক্ষণ আদর্শিকভাবে পাকিস্তানি আদর্শটা আপনার পরাজিত না হচ্ছে, ততদিন আপনার ফিজিক্যালি অংশগ্রহণ করা না করাটা বড় কথা নয়। ফলে লাল বদর হয়েও ফিজিক্যালি অনেকে, বা লাল জঙ্গি হয়েও, ফেসবুক লাল করেও তারা মুক্তিযুদ্ধের পক্ষে রয়ে গেছে। কারণ হলো যে আদর্শিকভাবে সে পাকিস্তানপন্থী না। আবার এমনি ভাবে কেউ হয়তো সেদিন লাল বদর মানে ফিজিক্যালি আপনার লাল বদর হয় নাই, বরঞ্চ তার বিরোধিতাও করতে পারে, কিন্তু সে মনে প্রাণে একজন পাকিস্তানি, সে কিন্তু লাল বদরই, লাল জঙ্গি। সে 71-এরও রাজাকার, 24-এরও রাজাকার। আপনি যদি ফ্রন্টলাইন সোলজারদের দেখেন জঙ্গিদের, সেই সার্জিস, হাসনাত, এরা সবাই কিন্তু আপনার সেই পাকিস্তানি প্রেতাত্মা, পাকিস্তানের পরাজিত শক্তি। এরা আওয়ামী লীগে ঢুকেছিল এর বেশিরভাগই, বিশেষ করে সার্জিস, হাসনাত। সুতরাং ওই আদর্শের জায়গাটা যদি আমরা মনে রাখতে পারি, তাহলে আমরা আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র আপনার যে স্বার্থের কারণে আমরা কাউকে জলাঞ্জলি দিচ্ছি,